ছদ্মবেশী রানী দুর্জয়ের কাছে চলে এসেছে অনিশার মুখোশ খুলতে। সম্পূর্ণ জানতে দেখতে থাকুন। গল্পে শুরুতেই দেখা যায় রিতম মনে মনে ভাবতে থাকে, কোথায় গেল আমাদের রানী? চলে গেল কেন আমাদেরকে ছেড়ে? ও তো আমাদের কাছেই থাকতে পারত। ওর সাথে কেন এরকম বড় দুর্ঘটনা ঘটল? দেবুকেও আর আটকে রাখা যায় না। দেবুও খুব কান্নাকাটি করতে থাকে। এরপর রানী বিনায়কের জন্য একটা চিঠি লিখে যায়। বিনায়ক সেই চিঠিটা পড়তে থাকে। সেখানে লেখা ছিল, শ্রী চরণেশু বাবা, তোমার মেয়ে ঠিকই আসল অপরাধীকে খুঁজে নিয়ে আসবে। আমার আর দুর্জয়ের সম্পর্ক ভাঙার পিছনে যে মানুষটা রয়েছে তাকে আমি একদিন ঠিকই সামনে নিয়ে এসে সমস্ত সত্যিটা প্রমাণ করে দেব। আমি তোমাকে কথা দিলাম। আর এই সমস্ত কথা শোনার পরেই তখনই শুক্লা বলে, আচ্ছা, নার্সিংহোমে কেউ এরকম কেন করবে? শুনেছি সবাই তো ওকে ভালোবাসতো, তাহলে কি এরকম কেউ করতে পারে? এর মধ্যেই রিতম বলে, আচ্ছা কাকুমণি, তোমার কি কাউকে সন্দেহ হচ্ছে? কাকুমণি তখন বলে, সন্দেহ হচ্ছে অনিশাকে। পিঙ্কি বৌদি বলে, এ আপনি কি বলছেন? না না, এটা হতে পারে না, কারণ অনিশা এরকম কিছু করতেই পারে না। রিসেন্টলি ওর মধ্যে অনেক বদল এসেছে। ও তো সবসময় এটাই বলে এসেছে ও রানী আর দুর্জয় সম্পর্কের মাঝখানে থাকতে চায় না। যখন আমি ওকে বারবার করে বলেছিলাম তখনও ও একই কথা বলে গেছে। কিন্তু বিনায়ক বলে, প্রথম থেকেই দুর্জয় আর রানীর সম্পর্কটা ভাঙতে চাইতো অনিশা। পুরো ঘটনাগুলোকে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সাজানো হয় তাহলে কিন্তু আমি বলছি এই ঘটনাটাই আসবে যে অনিশায় এই কাজটা করেছে। হ্যাঁ, আমার কাছে প্রমাণ নেই ঠিকই, কিন্তু আমি সত্যিটাই বলছি। পিঙ্কি বৌদি বলে, কিন্তু অনিশা কি করে করবে? অনিশা তো নিজের ইচ্ছাতেই সব কিছু করছিল, আর বারবার প্রমাণ করে দিয়েছে যে ও আর আগের মতন নেই। আমি বরং ওকে বারবার করে ফোর্স করতাম। কি করে এটা সম্ভব? বিনুপুরু বলে, ছোট বৌদি এইসবের উত্তর দিতে পারতো, কিন্তু কোথায় গেল আমাদের ছোট বৌদি? আমাদের জীবন থেকে হারিয়ে গেল। তখনই শুক্লা বলে, দুনিকে সামলানো যাচ্ছে না জানো, ওকে নিয়ে আমি যে কি করি বোঝাতেও পারছি না। ছোট মানুষ মাকে চাইবে, এটাও স্বাভাবিক একটা ব্যাপার। সৌরভ বলে, অনেকগুলো উত্তর পাওয়া বাকি রয়ে গেছে মা, সেই উত্তরগুলো পাওয়াটা দরকার। এবারে দেখা যায় পিকলু পুরোপুরি সুস্থ, আর রানী আর পিকলু দুজনে মিলে একসাথেই রয়েছে। এখান থেকে ঘটনাটা যদি একটু আগে গিয়ে দেখা যায় কি করে পিকলু আর রানী বাইরে বেরিয়ে আসলো। রানী এখানে গল্পটা বলতে শুরু করে। তো দেখা যায় যেদিনকার রথ সাজাচ্ছিল রানী, সেদিনকারই রানী দেখে নিয়েছিল রথের নিচে একটা বোম ফিট করা রয়েছে, কারণ বোমের একটা সাউন্ড হচ্ছিল। আর সেটা দেখার পর রানী বলছিল, আমি জানতাম, আজকে শিওর হয়ে গেলাম এটা অনিশাদি ছাড়া আর কেউ করতেই পারে না। এর মধ্যেই তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে পিকলুকে ফোন করেছিল। তখন কিন্তু পিকলু পুরো সুস্থ ছিল, শুধুমাত্র অ্যাক্টিং করছিল। 7 দিন হয়ে গেছিল পিকলু একেবারে সুস্থ, কিন্তু এই খবরটা রানী কাউকে জানায়নি বলেই হয়তো পিকলু সুস্থ ছিল। এরপরেই পিকলুকে ফোন করেছিল, পিকলুকে বলেছিল জানলা দিয়ে পালিয়ে যেতে, জানলার শিকটা ভাঙা আছে, বাথরুমের ওই সাইডটা থেকে পালিয়ে যাও, এখানে বম লাগানো রয়েছে। আর এটা শোনার পর পিকলু বলে, সে তো আমি বেরিয়ে যাব, কিন্তু রানী তুমি? রানী তখন বলে, আমিও যাব, তুমি আগে বেরিয়ে গিয়ে আমার জন্য অপেক্ষা করো। পিকলু তখন বলে, ঠিক আছে, আমি যাচ্ছি তাড়াতাড়ি করে। এর মধ্যেই রানী তাড়াহুড়ো করে একটা ব্লাড নিয়ে আসে, আর যেটা রানীর ব্লাডের সাথে একেবারে মিলছিল, আর বলে, ভাগ্যিস এই নেগেটিভটা পেলাম। এরপরে বিস্ফোরণটা হবে রানী তো বুঝে গিয়েছিল, তাই রক্তটা আগে থেকেই হালকা করে ছড়িয়ে দিয়ে গেছিল। সেই জন্যই যখন বিস্ফোরণটা ঘটেছিল তখন কিন্তু রক্তটুকুই শুধু দেখা গিয়েছিল। এর মধ্যেই দুর্জয় ফোন করছিল। রানী আস্তে করে সাইডে সরে যায়, ফোনটা রিসিভ করে আর চিৎকার করে, আর ঠিক তখনই দুর্জয় বিস্ফোরণের শব্দটা পেয়েছিল। পুরো ঘটনাটাই অনিশা প্ল্যান করলেও কিন্তু পরের ঘটনাটাতে কিন্তু রানী প্ল্যানটা করেছিল। তারপর রানী আর পিকলু পালিয়ে গিয়ে চলে এসেছে আজকে এই জায়গাটাতে। এরপর দুজন মিলে প্ল্যান করতে থাকে কি করে অনিশাকে মার দেওয়া যেতে পারে। রানী তখন বলে, পিকলুদা, আমি কিন্তু তোমাকে অনেক ভরসার বিশ্বাস করেছি, এইবার তুমি কিন্তু আমাকে ঠকিও না। পিকলু তখন বলে, রানী, এরপরেও যদি আমি তোমাকে ঠকাই তাহলে ভগবানও হয়তো আমাকে আর ক্ষমা করবে না, কারণ প্রথমবার আমি তোমাকে ঠকিয়েছিলাম। সত্যি কথা, আর এটা ঠিক যে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি তো পুরো রীতিমতো কোমায় চলে গিয়েছিলাম, হয়তো বাঁচার চান্স 1%ও ছিল না, কিন্তু সেখান থেকে তুমি আমাকে পুরোপুরি সুস্থ করে তুলেছ শুধুমাত্র তোমার নিজের চিকিৎসা বিদ্যায় পারদর্শিতার জন্য। তাই আমি তোমাকে আর ঠকাবো না। আমি প্রমিস করছি আমি ডক্টর দুর্জয় সেনগুপ্তর কাছে গিয়ে সমস্ত ব্যাপারটা বলে দেব। রানী বলে, সেই সময় এখন আসেনি।
আগে অনিশাদিকে পুরোপুরিভাবে জব্দ করতে হবে। অনিশাদিকে তুমি এখন ফোন করবে, ওকে ভয় দেখাবে যে তুমি যখন খুশি পারো দুর্জয়ের কাছে গিয়ে আসল সত্যিটা বলে দিতে, তাহলেই অনিশাদি ভয় পাবে। আর আমি চাইছি অনিশাদিকে এখন ভয় দেখাতে, কারণ অনিশাদি যদি ভয় পায় তাহলেই মজাটা আসবে এই খেলায়। এর মধ্যেই ফোনটা দিয়েছে, আর বিস্ফোরণের সময় রানী তার নিজের ফোন আর সিমটা একেবারে শেষ করে দিয়েছিল। এর মধ্যেই পিকলু তখন ফোন করেছে। অনিশা বলে, কি বলছেন? পিকলু তখন বলে, এ কি অনিশা ম্যাডাম, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আমি হলাম পিকলু, এবার বুঝতে পারলেন তো? আর ঠিক তখন অনিশা ভয় পেয়ে যায়, বলে, এসব হতে পারে না, মিথ্যে মিথ্যে, তুমি পিকলু হতে পারো না, তুমি তো অসুস্থ ছিলে। পিকলু তখন বলে, হ্যাঁ, রানীর চিকিৎসায় আমি সুস্থ হয়ে উঠেছিলাম, কিন্তু সেই রানী আর নেই। যাই হোক, এবারে ভাবছি আমি যে কুকীর্তিটা করেছি সেটা সবার সামনে ফাঁস করে দেব। আমি তো কুকীর্তি করার জন্য অনেক শাস্তি পেয়েছি, আপনি তো কোনো শাস্তি পাননি। আমি এতগুলো বছর কোমায় ছিলাম, অসুস্থ হয়ে পড়েছিলাম, এবারে সময় এসে গেছে আপনার মুখোশটা খুলে দেবার। অনিশা বলে, পিকলু, তুমি আমাকে চেনো না, তুমি যেখানেই থাকো না কেন আমি সেখান থেকে তোমাকে তুলে নিয়ে এসে কিন্তু শেষ করতে জানি। পিকলু তখন বলে, সে আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না, যেটা সত্যি সেটা তো বলবই, তাই না? সেটা তো কোনোভাবেই আমি অস্বীকার করব না। আমি এবার ডক্টর দুর্জয় সেনগুপ্তর কাছে যাচ্ছি, আর গিয়ে সমস্ত সত্যিটা বলে দেব। অনিশা বলে, না না, তুমি এমনটা করবে না, কি চাই তোমার বলো, আমি তোমাকে দেব। তখন পিকলু বলে, বাহ, এই তো শ্বশুর করে আমার পথে চলে আসলেন। আমার 2 কোটি টাকা চাই, কোথায় কখন কিভাবে পাঠাতে হবে সেটা আমি আপনাকে বলে দেব, কিন্তু টাকাটা আমার চাই। অনিশা বলে, পেয়ে যাবে, আমি অলোক সেনের হাত থেকে পাঠিয়ে দেব। তার মধ্যেই পিকলু বলে, আর চালাকি করার চেষ্টা করলে কিন্তু তার ফল খুব একটা ভালো হবে না। এরপর ফোনটা কেটে দেয়। তখন পিকলু খুব বুঝতে পারে যে অনিশা ভয় পেয়েছে, আর রানী বলে, অনিশাদি দারুণভাবে ভয় পেয়েছে, আর আমি এটাই চাইছিলাম যাতে অনিশাদি ভয়টা পায়। অনিশাদি ভয় পেলে তবেই তো এই খেলায় মজা আসবে। আর তার মধ্যে অলোক সেনকে ফোন করেছে এই অনিশা, আর বলে, অলোক, পিকলু বেঁচে আছে, আমাকে ফোন করে রীতিমতো থ্রেট করছে, ওর এই ব্যবস্থাটা তুমি করে দাও। এর মধ্যেই দেখা যায় রানী বলে, পিকলুদা, আমি যেমনটা বলেছি তেমনটাই কিন্তু করবে, ঠিক আছে? এর বেশি বা এর কম কিন্তু তুমি করবে না। পিকলু তখন বলে, তুমি চিন্তা করো না রানী, আমি সবসময় যে এসেছি তুমি ভালো থাকো, তোমার এই ভালো থাকা নিয়ে সংসার জীবনে আমার কোনো মাথা ব্যথা ছিল না। ওই টাকার লোভ দেখিয়েছে যখন, তখনই আমি উল্টোপাল্টা কাজ করেছি, তার শাস্তি আমি অবশ্য হাতে নাতেই পেয়েছি, সেটা তুমিও জানো। এবারে আমি যেটা করব সেটা তোমার ভালোর জন্যই করব। দেবুকে সামলানো যাচ্ছিল না, দেবুর শরীর আরও বেশি খারাপ হয়ে যায়, তাই রিতম ঠিক করে একজন আয়া রাখবে, আর রানী রিতমের সাথে কথা বলেছে। এরপর রানী মনে মনে ভাবে, আর বাকি কাজটা এবার আমায় করতে হবে। সেই জন্য সেনগুপ্ত বাড়িতে আয়া সেজে চলে এসেছে। আর তখন রিতম বলে, এই তো আয়া চলে এসেছে। রিতমকে তখন দুর্জয় বলে, তুই সেজ বৌদির জন্য আয়া রেখেছিস? কোথা থেকে এসেছে আয়া? এরপর রানী এসে বলে, আমি ক্যানিং থেকে এসেছি বাবু। দুর্জয়ের একটু সন্দেহ হয়। দুর্জয় তখন বলে, দাঁড়াও দাঁড়াও দেখি তোমার মুখটা। আর রানী তখন বলে, এই রে, এবার দুর্জয় আমাকে দেখলে তো ধরাই পড়ে যাব, কি হবে তখন? তো বন্ধুরা, রানীর এই ছদ্মবেশ লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না।